আমরা 3 উইক পরবর্তী তোমাদের হচ্ছে গিয়ে লোড ফ্লো অ্যানালাইসিস। লোড ফ্লো অ্যানালাইসিস হচ্ছে গিয়ে, এটা আমি একটু একটু উদাহরণ দিয়ে তোমাদের যদি বোঝাই, ধরো আর রিয়েল টাইম পাওয়ার সিস্টেমে, ধরো তুমি বাসায় পাওয়ার যে তুমি কানেকশন নিচ্ছ, তোমার চাহিদা কি বলো তো, কি কি চাহিদা চাও তোমার? তোমাকে ধরো আমি একটি ইলেকট্রিসিটি লাইন দিলাম, তাহলে তোমার নিডস এন্ড এক্সপেকটেশন কি তোমার বলো তো, কি কি চাও একজন, তো ডেস্ক থেকে তোমার এক্সপেকটেশনটা কি? বলো বলো। লাইট, ফ্যান, এসি, ফ্রিজ এসব। মানে তোমার একটা বাসায় একটা লোড আছে, একটা ইলেকট্রিসিটি লোড আছে, তুমি চাও সেই লোডটা যেন স্যাটিসফাই করে, তাই না? জি স্যার, হ্যাঁ। আরটা কি চাও বলো তো? আর চাও তাহলে তুমি সঠিক ভোল্টেজ পাও, তাই না? আর জি স্যার, কনস্ট্যান্ট ভোল্টেজ যেন থাকে এবং স্যার এবং পাওয়ার হচ্ছে তোমার ফ্যাক্টর। লোড লোড ডিমান্ডটা, তোমার লোড ডিমান্ডটা পারফেক্ট তুমি ঠিক করবা, পারফেক্ট কিন্তু ওটা তোমাকে পারফেক্ট দেবে না, পারফেক্ট হচ্ছে তুমি ঠিক করবা। ধরো তুমি যদি একটা ফ্যান চালাও তাহলে পারফেক্ট হবে 0.8 মতো, তুমি যদি একটা লাইট জ্বালাও তাহলে পারফেক্ট হয়ে যাবে 1, মানে পারফেক্ট ঠিক করবা তুমি। ও তোমাকে পারফেক্ট ঠিক করে দিবে না, ও তোমাকে কি দিবে, রিয়েল পাওয়ার দিবে, রিয়েক্টিভ পাওয়ার দিবে, আর হচ্ছে কি দিবে বলো তো, আর হচ্ছে ভোল্টেজ দিবে আর কি, হ্যাঁ। তো এগুলো হলো হচ্ছে আমরা সিস্টেমের স্টেট। তাহলে স্টেট কি বলতো, স্টেট হচ্ছে এটা তোমার আসলে পাওয়ার, আর একটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে ভোল্টেজ আর কি, হ্যাঁ। তো তোমার একটা গ্রাহকদেরকে আমরা কি পরিমাণ ভোল্টেজ দিতে হবে এবং গ্রাহকের চাহিদা কত সেটা আমরা আগে থেকে জানি, সেই জিনিসটা আমরা আগে থেকে জানি। এখন এই জিনিসটা আমি যদি আগে থেকে জানি, এবং আমি ধর বাংলাদেশের পাওয়ার সিস্টেম, মানে বাংলাদেশের কোন লাইন কোথা থেকে কোথায় যাচ্ছে, ধর ঢাকা থেকে চিটাগাং কয়টা লাইন আছে, চিটাগাং থেকে ঢাকা, চিটাগাং থেকে তোমার সিলেটে কয়টা লাইন যাচ্ছে, এটা আমরা আগে থেকে জানি। তো লোড ফ্লো অ্যানালাইসিস এটার কাজ হচ্ছে আমার কোন লাইন দিয়ে কি পরিমাণ পাওয়ার দিতে হবে এবং কোন জেনারেটরে কি পরিমাণ আমার পাওয়ার প্রডিউস করতে হবে টু মিট দা কনজিউমার ডিমান্ড এন্ড দা কনজিউমার ভোল্টেজ। কথাটা বুঝতে পারছো? মানে আমার যে কনজিউমার আছে তাদের আমরা যে ভোল্টেজ চাইতে সেই ভোল্টেজ আমি দিব, তাদেরকে যে পাওয়ার চাইতে সেই পাওয়ারটা আমি দেবো, সেটার জন্য আমার কত পাওয়ার জেনারেট করতে হবে, কোন লাইন দিয়ে কত পাওয়ার দিতে হবে, আমার লাইন লস করতে হবে, এই জিনিসগুলো বের করার জন্য আমরা যে প্রসিডিউরটা ফলো করি সেটার নাম হচ্ছে লোড ফ্লো অ্যানালাইসিস। ওকে, ঠিক আছে। Yes. জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে পাওয়ার ফ্লো কন্ট্রোল। এটা হচ্ছে তোমার ধর হচ্ছে কি সেই ঢাকাতে চিটগাং দুইটা লাইন গেছে, হ্যাঁ। তুমি দেখতেছো একটা লাইন হচ্ছে কি একটু ভার্নারেবল, মানে লাইনটা একটু পুরাতন, ওই লাইন দিয়ে পাওয়ার কম দিয়ে তুমি নতুন লাইন দিয়ে পাওয়ার বেশি দিতে যাচ্ছ। অথবা তোমার মনে হচ্ছে এই লাইনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা যদি ট্রিপ করে যায় তাহলে আমার সিস্টেম অনেক বড় ক্ষতি হবে, তাহলে এই লাইনের লোডটা তুমি একটু কমাইতে চাচ্ছ, মানে তুমি সহজ কথায় তোমার পাওয়ার ফ্লোটা তুমি মিটিগেট করতে চাচ্ছ। ধরো তুমি একটা দুইটা লাইন, ধরো দুইটা কন্ডাক্টর, আমি এখান থেকে ঢাকা দিয়ে চিটং টানলাম, আইডিয়ালি দুটো তার দিয়ে তো সমান পাওয়ার যাওয়ার কথা, তাই না? কারণ দুইটাই তো আমার কন্ডাক্টর, তাই তো? দুইটাই কন্ডাক্টর, দুইটা যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে দুইটা দিয়ে সমান কারেন্ট যাবে না? ধরো তুমি হচ্ছে গিয়ে এমআইসি থেকে মিরপুর ডিওসি সে দুইটা কেবল টানছো কারেন্ট নেওয়ার জন্য, তো কারেন্ট কোনটা দিয়ে বেশি যাবে? যদি দুটো যদি আইডেন্টিক্যাল কেবল হয় তাহলে দুইটা দিয়ে সমান কারেন্ট যাবে না? হ্যালো, আমার কথা বুঝতে পারছো? ধরো ধরো তুমি মিরপুর ক্যান্টনমেন্ট থেকে মিরপুর ডিওএইচএস এ দুইটা কেবল টানছো, দুইটা যদি দেখতে একই রকম কেবল হয় তাহলে কোনটা দিয়ে কারেন্ট বেশি যাবে বলো তো? দুইটা দিয়ে সমান যাবে। হ্যাঁ, কিন্তু তুমি চাইলে এই জিনিসটা মডিফাই করতে পারো, যে আমি চাচ্ছি না একটা কারেন্ট তার দিয়ে বেশি কারেন্ট যাবে, একটা তার দিয়ে কম কারেন্ট যাবে। সেটা করার জন্য কিছু টেকনিক আছে, যেমন ট্যাপ চেঞ্জিং, ট্রান্সফরমার, ফেজ শিফটিং, বুস্টার, রেগুলেটর, এগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। তারপর সিমেট্রিক্যাল ফল্ট। সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে কিরকম, ধরো তোমার একটা আমাদের পাওয়ার সিস্টেম গুলো কয় ফেজের বলো তো? থ্রি ফেজ। 3 ফেজের। তো সিমেট্রিক্যাল ফল্ট হচ্ছে এমন একটা ফল্ট যে ফল্টটা তিনটা ফেজে একসাথে হয়, সেটা হচ্ছে সিমেট্রিক্যাল ফল্ট। যেমন উদাহরণ নিতে পারে তিনটা তারই আমার উপর থেকে ছিঁড়ে মাটিতে পড়ে গেল, এটা একটু কি হতে পারে বলতো, এটা একটা 3 ফেজ ফল্ট, হ্যাঁ। সিমেট্রিক্যাল তিনটা ফেজে ফল্টটা একই রকম আসছে। তো এটা হচ্ছে তোমার আইডিয়ালি হয় না ওরকম, এটা খুবই রিয়ার একটা কেস। কিন্তু এই কেসে তোমার তিনটে তারে যদি একসাথে ফল্ট দেখা দেয় তাহলে তোমার ফল্ট কারেন্টটা অনেক বেশি হবে না? আই মিন ফল্ট হওয়ার পর তোমার যে সিস্টেম দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা অনেক বেশি হবে না, কারণ তিনটা লাইনে তোমার ফল্ট আছে, তাই না? আমার কথা বুঝতে পারছো? ধরো তোমার যদি তিনটে তার থেকে দুইটা তার উপর আছে, একটা তার নিচে পড়ে গেল, তখন যে কারেন্ট যাবে, যদি তুমি তিনটে তারই একসাথে পড়ে, তখন কারেন্ট আরো বেশি যাবে না? হ্যাঁ স্যার, এম আই বেশি রাইট? যাবে। স্যার হ্যাঁ হ্যাঁ, কারেন্ট তো বেশি যাবে কিভাবে স্যার? মানে তার তো স্যার মানে ডিসকানেক্ট হয়ে গেল না, তাহলে এখানে কারেন্ট এসে। না না, মাটিতে পড়ে গেল, মাটিতে পড়ে গেছে, মাটিতে হচ্ছে গ্রাউন্ড পটেনশিয়াল আছে। তো তোমার তার আছে 11 কেবি, তিনটে তার ছিঁড়ে মাটিতে পড়লো, মাটি আছে হচ্ছে গ্রাউন্ড পটেনশিয়াল, তাহলে ওই দিয়ে কারেন্ট যাবে না? জি স্যার। ধরো তুমি এখন যদি একটা ইলেকট্রিকের তার ধরো, তুমি শর্ট খাবে কেন বলো তো? কারণ হচ্ছে তুমি সার্কিটটা কমপ্লিট করতেছো, তুমি তুমি মাটির সাথে ওই হাই ভোল্টেজটাকে, মানে আমরা যদি যখন 220 ভোল্ট বলি তখন আসলে এটা বোঝা যাচ্ছে কি আমার গ্রাউন্ড পটেনশিয়াল, মানে মাটির যে ভোল্টেজ তার চেয়ে 220 ভোল্ট বেশি আর কি, হ্যাঁ। বোঝা গেছে কথাটা? তোমার মাথার প্রতি যে চাপটা আছে 11 কেবি, মানে কি Yes, এটা হচ্ছে মাটিতে 11 কেবি বেশি আর কি, হ্যাঁ।
And এটা যদি ছিঁড়ে মাটিতে পড়ে তাহলে অবশ্যই কারেন্ট যাবে, কারণ হচ্ছে মাটিতে ভোল্টেজ 0 আর তারের ভোল্টেজ হচ্ছে 11 কেভি। ওকে। ওকে স্যার। আচ্ছা, এরপর হচ্ছে তোমার এই 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 জন্য আমরা সিমেট্রিক্যাল ফল্টটা নিয়ে বেশি আলোচনা করবো, কারণ সিমেট্রিক ফল্টে যে পরিমাণ কারেন্ট যায় অন্যান্য ফল্টে সাধারণত ওই পরিমাণ কারেন্ট যায় না। শুধু ডাবল লাইন টু গ্রাউন্ড ফল্ট বলে একটা কারেন্ট আছে, সেই ফল্টটা একটু বেশি কারেন্ট যায়। যাই হোক, এটা এখন আমাদের আলোচনার বিষয় না। মানে মোট কথা, মোটা দাগে আমি বলতে পারি যে সিমেট্রিক্যাল ফল্টের কারেন্টটা অনেক বেশি হয়। এই জন্য আমরা সিমেট্রিক্যাল ফল্ট নিয়ে একটু আলোচনা করবো আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা হচ্ছে এই যে ফল্ট হইলো, ধরো সার্কিটে 3টা তার পড়ে গেল, তাহলে আমরা কি সার্কিটে যেসব ট্রান্সফরমার আছে, যেসব জেনারেটর আছে, সব কি পুরো ছোট পুরো ছারকার হয়ে যাবে? তা তো না, না। এগুলোকে আমার আইসোলেট করতে পারে। ধরো তোমার যদি একটা তার মাটিতে পড়ে যায়, তাহলে ওই তারের পাওয়ারটা ডিসকানেক্ট করতে পারে, তাহলে ওইখানকার মানুষজনেরও সেফটি। আবার হচ্ছে তার সাথে যেসব ইকুইপমেন্ট লেগে আছে সেই ইকুইপমেন্ট গুলোর একটা সেফটি ইস্যু হলো, তাই না? হ্যাঁ, তাহলে এখন আপনার তার, আমি যে তারের কারেন্ট যাচ্ছে সেই তারের কারেন্ট আমি চাইলে সুইচ বন্ধ করে দিতে পারি বাসা বাড়ির মতো। না, হ্যালো, পারি না। কেন পারি না? কারণ স্যার ওখানে একটা বন্ধ করলে অনেকগুলা মেশিন আছে, ওগুলাও একটা এফেক্ট করবে না। সেটা না, ধরো ধরো এই যে মিরপুর থেকে যে পাওয়ারটা ধরো দিয়েছে যাচ্ছে, আমি এখানে পাওয়ারটা আমি কখনো অফ করবো, কখনো তোমার লোডশেডিং দিব ধরো, সেটার জন্য আমার হুম। কিছু একটা লাগাইতে হবে না ওই লাইনে পাওয়ারটা কাটার জন্য। সেটার জন্য আমি কি লাগাই জানি লাইনে? সার্কিট ব্রেকার স্যার। সার্কিট ব্রেকার লাগাই, তাই না? তাহলে এই সার্কিট ব্রেকার গুলো আমরা আলোচনা করব। এবং হচ্ছে কি, সার্কিট ব্রেকার তো নিজে নিজে সেন্স করতে পারে না ফল্ট আছে, সেটার জন্য আমার কিছু সেন্সিং স্কিম দেওয়া লাগে। সেগুলোর নাম হচ্ছে রিলে। রিলেটা বিভিন্ন রকমের হয়, যেমন ডিফারেন্সিয়েট রিলে, ডিসটেন্স পটে, সেগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করবো। তাহলে আমরা আলোচনা করবো রিলে নিয়ে এবং প্রোটেকশন সিস্টেম নিয়ে এবং সার্কিট ব্রেকার নিয়ে একটু করে আলোচনা করবো আর কি। হ্যাঁ, এরপর ফাইনালি আজকে এই জিনিসটা আমরা আলোচনা, লোড কার বলে একটা জিনিস আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, এক্ষুনি আলোচনা করবো আর কি। হ্যাঁ, এই হচ্ছে আমার মোটামুটি হচ্ছে গিয়ে এই আমার সেকশনের ব্রেকআপ আর কি। হ্যাঁ, কে কি বুঝে নাই বলো তো এখানে? মানে আই মিন, আমি তো একটু ধারণা দিচ্ছি, সব তো বোঝারও কথা নাই, ধারণার কোনো কিছু অস্পষ্ট আছে কিনা? স্যার সিমেট্রিক্যাল কি অলওয়েজ থ্রি ফেজের তিনটা তারের ক্ষেত্রেই হবে? হ্যাঁ, সিমেট্রিক্যাল মানে 3টা ফেজে একই রকম ফল্ট, সিমেট্রিক্যাল মানে হচ্ছে 3টা ফেজে একই রকম ফল্ট। ওকে ওকে স্যার। ধর 3টা লাইন ডিসকানেক্টেড হয়ে গেল কিন্তু মাটিতে পড়লো না, ঝুলে আছে, তাও এটা সিমেট্রিক্যাল ফল্ট। কিন্তু একটা তার মাটিতে পড়ে গেল, দুইটা এখনো ঝুলে আছে, তাহলে কিন্তু এটা সিমেট্রিক নাই। হ্যাঁ, বুঝতে পারছি। আর কারো কোনো প্রশ্ন? ওকে, না থাকলে আমরা স্যার, হচ্ছে কি স্যার এখন, এটার জন্য আমরা কোন বই ফলো করবো? এখনো এটা টেক্সট আমরা বই। আসলে বিভিন্নটার জন্য বিভিন্ন বই, যেমন হচ্ছে গিয়ে প্রথম 2টা টপিকের জন্য একটা বই, ঠিক আছে? তাহলে বিভিন্নটার জন্য বিভিন্ন বই, আসলে এটা একটা মানে তোমার হচ্ছে পাওয়ার লাস্ট কোর্স আর কি। হ্যাঁ, এই কোর্সে আমরা ধরে নিতে হবে অনেক কিছু পারো, একটু অ্যাডভান্স কোর্স আর কি। হ্যাঁ, এই জন্য এটাতে আসলে নির্দিষ্ট কোনো টেক্সট বই নাই, টেক্সট বইটা একটু চেঞ্জ হতে থাকবে আর কি, ঠিক আছে? ওকে স্যার। ওকে, বিয়ার উইথ মি, আমার সাজেশন থাকবে আমার ক্লাস লেকচারটা ভালো মতো পড়ো, দ্যাট উড বি মোর দেন ইনাফ, তুমি যদি এগুলো ভালো মতো বুঝতে পারো আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা নেক্সট একটা খুলি। ওকে, ভেরিয়েবল লোডস এন্ড পাওয়ার সিস্টেম। হ্যাঁ, এখন একটা টপিক যেটা নিয়ে আলোচনা করবো আর কি। এই টপিক নিয়ে আলোচনা করার আগে তোমাদের একটা আমার একটু প্রিফেস দিই আর কি, পাওয়ারটা তুমি বাসা থেকে কিভাবে তোমার বাসা পর্যন্ত আসে আর কি। হ্যাঁ, ধরো এই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। স্যার দেখা আচ্ছা, যাচ্ছে। তোমাদের পার্টিসিপেন্ট 100 আগে 44 ছিল, এখন 39 হয়ে গেছে কেন? আমি যাওয়ার সময় একটা অ্যাটেন্ডেন্স নিয়ে যাবো। ঠিক আছে, এনিওয়ে। আচ্ছা, ধরো পাওয়ার স্টেশনের পাওয়ারটা আমাদের বাসায় আসতে হবে, তাহলে এটা একটা পথের মধ্যে পাওয়ার স্টেশনে কি হয় বলো তো? হোয়াট হ্যাপেন্স ইন পাওয়ার স্টেশন? পাওয়ার স্টেশনে কি হয়? জেনারেশন। পাওয়ার জেনারেশন। আচ্ছা, পাওয়ারটা জেনারেট হওয়ার সাথে সাথে কি আমরা এটা কনজিউম করি নাকি এটা কিছু প্রসেসিং করতে হয়? ডিস্ট্রিবিউট করি স্যার। প্রসেসিং করতে হয়। আমরা যখন পাওয়ার জেনারেট করি, পাওয়ার জেনারেট হচ্ছে কি তোমার মোটামুটি লোয়ার লেভেল ভোল্টেজ, ধরো 18 কেবি, 20 কেবি, 15 কেবি, ডিপেন্ডিং অন জেনারেটর সাইজ। এটা হচ্ছে পাওয়ারের। হ্যাঁ, বলো। স্টেপ আপ করি স্যার, স্টেপ আপ। হ্যাঁ, হ্যাঁ, ওই যে কম ভোল্টেজ, ধরো বরিশালে আমার একটা বড় পাওয়ার প্ল্যান্ট আছে, পায়রা পাওয়ার প্ল্যান্ট, সেই পাওয়ার প্ল্যান্টে ভোল্টেজ তোমার হচ্ছে 22 কেবিতে জেনারেট হয়, কিন্তু বরিশাল থেকে তুমি যদি এই ঢাকাতে 22 কেবিতে নিয়ে আসো, তাহলে তোমার বেশিরভাগ পাওয়ারই লাইন লস হয়ে যাবে। এই জন্য আমরা করি কি, ঢাকাতে টানি 400 কেবিতে, 22 থেকে কয় গুণ করি বলো তো? প্রায়
20 গুণ করি, তাই না? 20 গুণ করে এটা 400 কেবি বানায় আর কি। হ্যাঁ, হ্যালো। জি স্যার, জি শুনতেছি। স্যার। হ্যাঁ, তো 400 কেবি বানাই দেখে আর জন্য আমাদের হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে একটা সাবস্টেশন দিতে হবে। এই সাবস্টেশন কাজ হচ্ছে কি জেনারেটরটাকে 400 কেবি বানাবে, এটা হচ্ছে আমাদের ঢাকাতে পাঠাবে। আবার ঢাকাতে আসার পরে আমি যদি 400 কেবিতেই তোমার বাসায় পাঠিয়ে দিই তা তো না, এখানে কিছু সাবস্টেশন থাকে আর কি। হ্যাঁ, সাবস্টেশন করে কি ওই আমাদের ভোল্টেজটাকে 11 কেবিতে কনভার্ট করে। 11 কেবিতে কনভার্ট করার পরে ধরো হচ্ছে সে আমার হচ্ছে গিয়ে তোমার হাতিরপুলে একটা সাবস্টেশন আছে, তাই না? কারো বাসা ওইদিকে থাকলে দেখবা ওই সাবস্টেশন হাতিপুর থেকে কতগুলো কেবল একটা ঢাকা ভার্সিটির দিকে চলে গেছে, একটা চলে গেছে তোমার হচ্ছে ধানমন্ডির দিকে, একটা চলে গেছে হচ্ছে পরিবাগের দিকে, এরকম কিছু কেবল বিভিন্ন দিকে চলে গেছে। হ্যাঁ, এগুলোকে আমরা নাম দিই ফিডার। তাহলে সাবস্টেশন দিয়ে পাওয়ারটা কোথায় যায় বলতো? বাসাতে যাওয়ার আগে ফিডার। ফিডার মানে কিছুই না, কিছু লাইন আর কি। হ্যাঁ, একটা সাবস্টেশন দিয়ে 7টা 8টা ফিডার বের হয়, মানে 7 8 দিকে পাওয়ার চলে গেল। ধরো তুমি যদি গ্রামে থাকো, ধরো তোমার এখানে বাড়িতে ধরো একটা সেন্টার উপজেলা একটা সাবস্টেশন আছে, সেই সাবস্টেশন দিয়ে ধরো 8টা কেবল 8টা ইউনিয়নে চলে গেল আর কি। হ্যাঁ, এই কেবলগুলোকে আমরা বলেছি ফিডার। তাহলে সাবমেশিনটা পাওয়ারটা সবার আগে কোথায় যাবে বলতো? ফিডারে। তারপর ফিডার থেকে তোমার বাসা বাড়িতে দেওয়ার আগে তোমাকে তার 11 কেবি দেবে না, তখন করবে কি আরেকটা ট্রান্সফর্মার হয়ে তারপর তোমার বাসা বাড়িতে দেবে। সেই ট্রান্সফর্মারটা হচ্ছে লাস্ট ট্রান্সফর্মার নাকি, এটা হচ্ছে 11 কেবি থেকে কত ভোল্ট করে বলতো লাস্ট ট্রান্সফর্মারটা? তোমার বাসা বাড়িতে কত 400। ভোল্টেজ করে? 400। লাইন টু লাইন 400 আর কি। হ্যাঁ, লাইন টু লাইন 400, তো লাইন ভোল্টেজ হচ্ছে 400 আর ফেজ ভোল্টেজ হচ্ছে 230। ওকে, ঠিক আছে। তাহলে এই যে তুমি এই পুরা পথ দিয়ে যাচ্ছে, এখন ধরো তোমার বাসা বাড়িতে লাইট ফ্যান যা আছে সবগুলো যোগ করলে হয় 20 কিলোওয়াট। তো তোমার এই ফ্ল্যাটে এরকম এরকম ভাড়াটি আছে হচ্ছে তোমার 100 জন। তাহলে তোমার বাসা বাড়িতে কানেক্টেড লোড হচ্ছে 20 কিলো। কানেক্টেড লোড কি জিনিস বলতো? হোয়াট ইজ কানেক্টেড লোড? কানেক্টেড লোড হচ্ছে যত তোমার বাসা বাড়িতে, এটা একটু তোমার লেখো। কানেক্টেড লোড হচ্ছে তোমার বাসা বাড়িতে যেসব ফিটিং ফিচার্স আছে। ফিটিং ফিচার্স মানে তোমার ল্যাপটপ, তোমার তোমার মোবাইল, তোমার তোমার হচ্ছে গিয়ে ফ্যান, টিভি, এসি যা আছে আর কি, সবগুলাতে গায়ে একটা রেটিং আছে না, পাওয়ার রেটিং আছে না? ধরো তুমি যদি আজকে একটা তোমার হচ্ছে টিভি ফ্রিজে দাও, ফ্রিজে দেখবা লেখা আছে 400 ওয়াট। তাহলে ফ্রিজের ক্যাপাসিটি হচ্ছে কত? ফ্রিজের তোমার কানেক্টেড লোড হচ্ছে কত? 400 ওয়াট। এরকম বাসা বাড়িতে যতগুলো লোড আছে সবগুলা যদি তুমি নেম প্লেট রেটিং যোগ করো, যেটা পাবে সেটা হচ্ছে বাসা বাড়ির কানেক্টেড লোড। ধরো একটা টিপিক্যাল বাসা বাড়িতে কানেক্টেড লোড থাকে 20 কিলোওয়াট, 25 কিলোওয়াট এরকম আর কি। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন স্যার সাবস্টেশন থেকে যে তারটা যায় আর একটা সাবস্টেশন, এর মধ্যে কি কোনো স্যার ডিস্ট্রিবিউশন হয় না? সাবস্টেশন তো 8টা সাবস্টেশন, না না, তোমার গ্রিড গ্রিড সাবস্টেশন গুলোতে ধরো হচ্ছে কি 400 কেবি থেকে আমি ঢাকায় নিয়ে আসছি, 400 কেবি লাইনে, এটা মাঝে কোথাও ইন্টারেস্ট না, এটা সরাসরি বরিশাল থেকে ঢাকায় চলে আসছে এরকম আর কি। হ্যাঁ, তো তোমার আচ্ছা কথা স্যার, হইতে ঠিক পারে আছে। বরিশালে পাওয়ারটা কোথা থেকে পাবে, তাই না? বরিশাল পাওয়ার হচ্ছে ওই সাবস্টেশন থেকে আলাদা 132 কেবি লাইন বরিশালে পাঠায় আর কি। পটুয়াখালী থেকে আলাদা 132 কেবি বা 230 কেবি লাইন বরিশালে পাঠায়। কিন্তু যে তারটা ঢাকায় আসছে ওটা ঢাকা ওইভাবে চলে আসে। আচ্ছা, একটা মিনিট একটু হোল্ড করো তোমরা প্লিজ, 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। এখন আবার 37 জন হয়ে গেছে না? ভালো। আচ্ছা, এনিওয়ে, আমি তোমার যেটা বলছিলাম, ধরো তোমার এখানে 4টা বাসা আছে, 4টা বাসায় 25 কিলোয়াট 25 কিলোয়াট 25 কিলোয়াট করে কনজাম্পশন আছে। তার মানে টোটাল 25% যোগ করলে কত হয় বলো তো? টোটাল কত হয়? 100। তা তুমি এখানে যে সাবস্টেশন ক্যাপাসিটি সেটা ক্যাপাসিটি কি 100 রাখবা, নাকি নো একটু স্যার, বেশি বেশি রাখবা, নাকি রাখবো, একটু কারণ কম মাঝে রাখবা? মাঝে লোড আপ ডাউন। মাঝে মাঝে লোড আপ ডাউন করে। আচ্ছা, তোমার বাসা বাড়িতে যত অ্যাপ্লায়েন্স সব কি একসাথে চালাও তুমি? নো স্যার। কিন্তু তোমার বাসা বাড়িতে যখন সব অ্যাপ্লায়েন্স চালাও তখন কি মিস্টার সি কি সব অ্যাপ্লায়েন্স একসাথে চালায়? সবাই তো একসাথে চালাবেন। সবাই তো একসাথে চালায় না, তাই না? তাহলে তো অন্তত তোমার বাসায় 2টা এসি আছে, তুমি দুটো যদি একসাথে যদি চালাও তাহলে দেখবে একটা এসি লোড হচ্ছে, কিছুক্ষণ পর 8টা এসি লোড হচ্ছে, দুই একসাথে লোডও হয় না আর কি খুব একটা। হ্যাঁ,
এরকম যদি ধরো তোমার পুরো বিল্ডিং এ যদি 20টা এসি থাকে, তাহলে দেখবা এসি গুলা কারেন্ট, ধরো একটা এসি হচ্ছে তোমার 2 কিলোওয়াট করে নেওয়ার কথা, তুমি যদি 20টা এসি একসাথে চালাও তাহলে তোমার তোমার হিসেব অনুযায়ী কত কিলোওয়াট নেওয়া উচিত? 40 কিলোওয়াট, তাই না? একটা জি এসি স্যার। যদি 2 কিলোওয়াট নেয় তাহলে 20টা কিন্তু 20টা এসি যদি একসাথে চালাও তাহলে দেখবে 20টা এসির ভিতরে হয়তো বা তোমার 10টা এখন লোড আছে, 10টা আনলোড আছে, এই জন্য 20টা এসি একসাথে যদি তুমি চালাও তাহলে তোমার লোড নেবে হচ্ছে 15 কিলোওয়াট। নেওয়ার কথা ছিল কত? 40 কিলোওয়াট, এত কিন্তু নেয় না আর কি। হ্যাঁ, এই জন্য তুমি একটা সার্কিটের থেকে যদি প্যারালাল অনেকগুলো কানেকশন নাও তাহলে সার্কিটে একটা ডাইভার্সিফিকেশন তৈরি হয়। কি তৈরি হয় বলতো? একটা ডাইভার্সিফিকেশন তৈরি হয়, যে একজন ইউজ করতেছে আরেকজন করতেছে না, এরকম একটা এই জিনিসে তোমার অ্যাডভান্টেজ নিতে হবে ডিজাইনের জন্য। ধরো তুমি এই যে এখানে এই ট্রান্সফরমারটা কিনবা, এই ট্রান্সফরমারটা কখনোই তুমি ধরো এ 50 কিলোওয়াট, এ 50 কিলোওয়াট, তাহলে দুটো যোগ করলে কত হয় বলো তো? 80 কিলোওয়াট। কখনোই তুমি এই 100 কিলোওয়াট, কখনোই তুমি এটা 100 কিলোওয়াটে লাগাবা না, কারণ তুমি জানো কি দুজনের ভিতরে ডাইভার্সিটি আছে। সিমিলারলি আমার এখানে 100 কিলোওয়াট কানেক্টেড আছে বলে আমি 100 কিলোওয়াটে চালাবো তা না, আমি চালাবো কিন্তু তার চেয়ে আরো কম। হ্যাঁ, বুঝতে পারছো? এই জন্য তুমি এই যে ট্রান্সফরমারের সাইজ, সাবস্টেশন সাইজ, পাওয়ার স্টেশনের সাইজ, এগুলা তুমি ঠিক করার সময় তোমার এই রিডান্ডেন্সি গুলো নিতে হবে। তুমি যদি এখন ধরো এমআইসি তে আমার কানেক্টেড লোড হচ্ছে কি 10 মেগাওয়াট, তো তুমি যদি নিজে একটা 10 মেগাওয়াটের জেনারেটর লাগাও তাহলে এমআইসি আর এমআইসি থাকবে না, এমআইসি একটা পাওয়ার প্ল্যান্ট হয়ে যাবে। কিন্তু আমি ধরবো এরকম না, আমার ধরো এখানে কিছু পোস্ট গ্রেডের জন্য রুম আছে, এরা আসে বিকাল বেলা, ওই রুম গুলো তো আর দিনের বেলা চলে না, তাই না? আবার ধরো হচ্ছে গিয়ে সব রুমে তো এট টাইম ক্লাস হয় না, ধরো তুমি যখন ক্লাসে থাকো তখন তুমি ল্যাবে থাকো না, তার মানে তোমার ক্লাসের এসিটা যখন চলে তখন কিন্তু ল্যাবের এসিটা চলে না, তার মানে তুমি আলটিমেটলি আসলে কানেক্টেড লোড যা, তোমার কিন্তু অ্যাকচুয়াল কনজাম্পশন কখনোই অত হয় না। হ্যাঁ, এই জন্য আমার কিছু ফ্যাক্টরি কনজাম্পশন কনসিডার করতে হয়। কিসের জন্য বলতো? এই ট্রান্সফরমারের সাইজ, সাবস্টেশন সাইজ, পাওয়ার স্টেশনের সাইজ, এই সাইজগুলো ঠিক করার সময় আর কি। হ্যাঁ, আমরা সেই ফ্যাক্টরগুলো এখন একটু দেখি। স্যার আমরা সবগুলা লোড একসাথে চালাইলে বললেন কেন যে স্যার মানে লোড সবসময় ফুল না হইতে পারে, যদি সবগুলো একসাথে চালাই তাও স্যার কম হবে? কারণ হচ্ছে ধরো তোমার এখনকার তো এসি, ধরো তোমার ফ্রিজটা কখন চলবে? তুমি অন রাখছো, অন থাকলে কি ফ্রিজ 24 ঘন্টা চলতে থাকে? তা তো না, ফ্রিজের কম্প্রেসরটা মাঝে মাঝে চালু হয়। কখন চালু হয়? ধরো তুমি নতুন করে সবজি রাখছো বা ফ্রিজটা একটু খোলা রাখছো, বা ধরো অনেকক্ষণ ধরে বন্ধ থাকার পর 10-15 মিনিট চলে, তাই না? ফ্রিজটা এরকম না? জি স্যার। সিমিলার তোমার এসিও এরকম, তোমার যদি রুমের টেম্পারেচার এসি হয়ে যায় তারপরে কিন্তু এসি আর চলে না, এসি মাঝে মাঝে একটু করে চলে, ঠান্ডা হয়ে আবার এসি বন্ধ হয়ে যায়, তাই না? ওয়াশিং মেশিন একই রকম, তুমি ধরো তখন দিনের বেলা ওয়াশিং মেশিনে কাপড় ধুচ্ছ, তখন কিন্তু তোমার বাসার ওভেনটা চলতেছে না, ওভেনটা কি চলে? ধরো বাসার তোমার কেয়ারটেকার যখন সে কাপড় ধুয় তখন তার সে ওভেন চালায় না, আবার যখন সে ওভেন চালায় তখন সে কাপড় ধুয় না, আবার যখন তোমার কাপড় ওভেন ধুয় তখন তো দিনের বেলা বাসার তো বেশিরভাগ লোকজন তুমি বাইরে থাকো, তখন তার এসি চলে না, চলে কি? আমার কথা হ্যাঁ বুঝতে স্যার পারছো? চলে। স্যার বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে এই পারছি জন্য স্যার। আমাদের কিছু ফ্যাক্টর কনসিডার করতে হবে। এই ফ্যাক্টর গুলো হচ্ছে গিয়ে তোমার কিসের জন্য কনসিডার করবে? ধরো তুমি ট্রান্সফরমারের সাইজ ডিসাইড করবা বা সাবস্টেশন বা ফিডারের সাইজ ডিসাইড করবে, তখন এই ফ্যাক্টর গুলো তোমাকে মাথায় নিতে হবে। এই ফ্যাক্টর গুলো আমি এখানে কিছু কিছু সামারাইজ করছি। প্রথম ফ্যাক্টরটা হচ্ছে কানেক্টেড লোড। কানেক্টেড লোডটা কি বলতো? বাসা বাড়িতে যত ফিচার আছে সবগুলো নেম প্লেট ক্যাপাসিটির যোগ তুমি যদি যোগ করো, ধরো তুমি লাইটটা দেখলে এটা কত 20 ওয়াট না 80 ওয়াট, তাহলে লাইটের জন্য 80 ওয়াট যোগ করলা। তারপর তুমি ধরো ফ্যান, 100 ওয়াট, 100 যোগ করলা। এসি তোমার 2 কিলোওয়াট, এসির জন্য 2 কিলোওয়াট যোগ। তোমার ফ্রিজ 400 ওয়াট, 400 ওয়াট যোগ করলে, এবার যোগ করে তুমি যেটা পাবা এটা বলছে কানেক্টেড লোড। কিন্তু আমি তোমাদের যেটা বলছিলাম যে একটা বাসা বাড়িতে কখনোই ম্যাক্সিমাম ডিমান্ডটা, মানে ম্যাক্সিমাম ডিমান্ড তুমি সব একসাথে চালাইছো, এই ডিমান্ডটা কখনোই তোমার কারেন্টের লোডের সমান হয় না আর কি। হ্যাঁ, সেটা কারেন্টের লোডের চেয়ে কম হয়। এই জন্য আমরা একটা ফ্যাক্টর ডিফাইন করি, সেটা হচ্ছে ডিমান্ড ফ্যাক্টর। ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে তোমার যে ম্যাক্সিমাম যত ডিমান্ড হয়েছে সেটা হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে কারেন্টেড লোড, এই দুটো রেশিওকে বলা হয় হচ্ছে কি? ডিমান্ড ফ্যাক্টর। মনে থাকবে? হ্যালো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা বলো তো, ডিমান্ড ফ্যাক্টরের ভ্যালু কি 2 হইতে পারে তাহলে? না স্যার, ওয়ানের থেকে কম হবে সবসময় স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে প্যারালাল কানেকশনের জন্য। ডাইভার্সিটি ফ্যাক্টর প্যারালাল কানেকশন, ধরো এই ট্রান্সফরমার দুইজন প্যারালাল কানেকশন নিচ্ছে, দুইজন তো না, আসলে একটা বাসা বাড়িতে প্যারালাল কানেকশন হয়তো হচ্ছে তোমার একটা ট্রান্সফরমার থেকে কানেকশন নেয় 100 জন 200 জন। তো 100 200 জন যখন একটা ট্রান্সফরমার থেকে কানেকশন নেয়, বা একটা ফিডার থেকে যখন 100 200 ট্রান্সফরমার লেগে থাকে, তখন নিজেদের ভিতরে একটা ডাইভার্সিটি চলে আসে। সেই ডাইভার্সিটি হতে পারে তোমার এই এন্ড ইউজারে, মানে ধরো মিস্টার এ বি সি ডি, এরা সবাই কখন একসাথে লোড দিবে না। ঠিক তেমনি এটাও প্রযোজ্য ট্রান্সফরমার ভিতরে। ধরো ট্রান্সফরমার ওয়ান যখন অনেক লোড দিচ্ছে, ধরো একটা ট্রান্সফরমার দিচ্ছে মিরপুর ডিওএইচএস, আর একটা ট্রান্সফরমার দিচ্ছে হচ্ছে এমআইএসসি তে। মিরপুর ডিওএইচএস এ তখন তোমার পিক লোড থাকে কখন বলো তো? মিরপুর ডিওএইচএস এ সবচেয়ে বেশি কারেন্ট লাগে কখন, দিনে না রাতে? রাতে। রাতে। আবার এমআইএসসি তে মানে সে দিনে। স্যার। দিনে। তার মানে এখানে ডাইভার্সিটি আছে না, তার মানে এই ট্রান্সফরমার গুলো নিজেদের ভিতরে ডাইভার্সিটি আছে।
আবার ফিডার গুলো তো একটা নিজেদের নিজেদের ভিতরে ডাইভার্সিটি আছে। ধরো একটা ফিডার চলে গেছে রামপুরাতে, আর একটা ফিডার আছে হচ্ছে তোমার মিরপুরে। রামপুরাতে যখন বৃষ্টি হচ্ছে তখন কিন্তু মিরপুরে বৃষ্টি হচ্ছে না, তার মানে রামপুরাতে পাওয়ার আমার চাহিদা কমে গেছে, কিন্তু মিরপুরে পাওয়ার চাহিদা ঠিকই আছে। তার মানে এই ফিডার গুলোর ভিতরে একটা ডাইভার্সিটি আছে। আবার সাবস্টেশন, ধরো একটা সাবস্টেশন আছে চিটাগাং এ, একটা সাবস্টেশন আছে ঢাকাতে। ধরো চিটাগাং হচ্ছে ইদানিং বৃষ্টিপাত হচ্ছে, সে ডিমান্ড কম, আবার ঢাকাতে বৃষ্টিপাত কম হচ্ছে, ঢাকাতে ডিমান্ড বেশি। তার মানে কি সাবস্টেশন গুলোর নিজেদের ভিতরে একটা ডাইভার্সিটি আছে। তখন তখন তুমি পাওয়ার স্টেশন যখন ডিজাইন করবা তখন তোমার এই ডাইভার্সিটি কোন এই যে ইউজারদের ভিতরে ডাইভার্সিটি আছে, ট্রান্সফর্মার গুলোর ভিতরে ডাইভার্সিটি আছে, ফিডারের ভিতরে ডাইভার্সিটি আছে, আবার সাবস্টেশন গুলোর ভিতরে ডাইভার্সিটি আছে। এই ফ্যাক্টর গুলো চিন্তা করে তোমার পাওয়ার স্টেশন বানাতে হবে। ধরো বাংলাদেশে যত কানেক্টেড লোড আছে সবগুলো যোগ করলে তোমার চলে আসবে হয়তো হচ্ছে তোমার 1 লাখ মেগাওয়াট। কিন্তু বাংলাদেশে মাত্র 20,000 মেগাওয়াট দিয়ে পুরো বাংলাদেশ সার্ভ করা সম্ভব। কারণ কি এদের ভিতরে ভিতরে একটা ডাইভার্সিটি আছে। ধরো সিলেটে কারেন্ট বেশি লাগতেছে না গরমকালে, আবার শীতকালে ধরো উত্তরবঙ্গের লোকজন হিটার চালায় এত ঠান্ডা পড়ে, তখন কিন্তু আবার চিটং এর লোকজন হচ্ছে গিয়ে কিছুই চালায় না, ফ্যানও চালায় না, হিটারও চালায় না, কারণ চিটং এর ওয়েদারটা থাকে অনেক স্মুথ। সো একটা ডাইভার্সিটি আছে, এইসব ডাইভার্সিটি তোমাকে চিন্তা করতে হবে আর কি। হ্যাঁ, এই জন্য একটা ফ্যাক্টর আমরা আইডেন্টিফাই করি, সেটার নাম হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর। ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে উপরে হচ্ছে তোমার, ধরো ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে নিচে হচ্ছে তোমার সবগুলা ম্যাক্সিমাম ডিমান্ড। ধরো হচ্ছে তোমার বি এর ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 10 কিলোওয়াট, সি এর ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কি 10 কিলোওয়াট। তাহলে দুটো যোগ করলে তোমার সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড কত হচ্ছে বলো তো? দুইটার ম্যাক্সিমাম ডিমান্ডের যোগফল। ডি তে 10 10 কিলোওয়াট, সি এর ম্যাক্সিমাম হচ্ছে 10 কিলো, তার দুজনে মিলে টোটাল যোগ করলে ম্যাক্সিমাম ডিমান্ড কত হচ্ছে বলো তো? 10 10 বিশ যোগ করলে কত কিলোওয়াট হয়? 20 কিলোওয়াট। কিন্তু এই ট্রান্সফরমারে কখনো 20 কিলোওয়াট পড়বে না, কারণ মিস্টার ডি যখন সব লাইট ফ্যান চালাচ্ছে তখন মিস্টার সি কিন্তু সব লাইট ফ্যান চালাচ্ছে। আর এই সাবস্টেশনে কিন্তু এই ট্রান্সফরমারে কিন্তু 15 কিলোওয়াট দিলেই হচ্ছে, কারণ ও যখন 10 কিলোওয়াট নিচ্ছে তখন হয়তো এটা 5 কিলোওয়াট নিচ্ছে, আর ও যখন 5 কিলোওয়াট নিচ্ছে তখন ও 10 কিলোওয়াট নিচ্ছে। এই জন্য তোমার এই ট্রান্সফরমারের ম্যাক্সিমাম ডিমান্ডটা তোমার কখনোই ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড, ইউজারের ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ডের যোগফলের সমান হবে না, তাই না? সেটা সবসময় তার চেয়ে কম হবে। এখন ডাইভার্সিটি ফ্যাক্টর রেশিওটা ডিফাইন করা আছে উল্টা, এটা হচ্ছে ইজ দ্য সাম অফ ম্যাক্সিমাম ডিমান্ড টু ইজ দ্য রেশিও অফ সাম অফ ইন্ডিভিজুয়াল ম্যাক্সিমাম ডিমান্ড ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ডিমান্ড অফ ট্রান্সফরমার ফিডার সাবস্টেশন পাওয়ার। যদি ট্রান্সফরমার বের করতে চাই তাহলে ট্রান্সফরমারের ম্যাক্সিমাম ডিমান্ড, যদি ফিডারের ডাইভার্সিটি বের করতে চাই তাহলে ফিডারের ম্যাক্সিমাম ডিমান্ড, যদি সাবস্টেশনের ডাইভার্সিটি বের করতে চাই তাহলে সাবস্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড, আর যদি পাওয়ার স্টেশনে বের করতে চাই তাহলে পাওয়ার স্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড। উদাহরণ দিচ্ছি, ধরো মিস্টার ডি এর ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 15, মিস্টার সি এর ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 25। তাহলে দুটো যোগ করলে 15 আর 25 যোগ করলে কত হয়? হ্যালো, 35। 15 আর 25 যোগ করলে হয় 40। আর ধরো ট্রান্সফারের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে গিয়ে তোমার, এই ট্রান্সফারের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে গিয়ে 30। তাহলে আমার দুটো যোগ করলে হচ্ছে 40, আর ট্রান্সফারের পাচ্ছে হচ্ছে 30। তাহলে 40/30 কত হয় বলো তো? 40/30 ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সামথিং। এটা হচ্ছে দুজনের মাঝখানে ডাইভার্সিটি ফ্যাক্টর, মনে থাকবে? এটা হচ্ছে এই ট্রান্সফরমারের জন্য, এটা হচ্ছে এই ট্রান্সফরমারের জন্য, এই এই যে এই গ্রুপ, এই ইউজার গ্রুপের জন্য, এই ইউজার গ্রুপের জন্য ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে এটা। এই ডাইভার্সিটি ফ্যাক্টর ট্রান্সফরমারের সাইজ ঠিক করার সময় তোমাকে কনসিডার করতে হবে। তাহলে এটা হচ্ছে কি বলো, তাহলে তোমার ডাইভার্সিটি ফ্যাক্টর হচ্ছে রেশিও অফ সাম অফ ইন্ডিভিজুয়াল ডিমান্ড, এটা হচ্ছে উপরে, আর নিচে হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড অফ ট্রান্সফরমার। ধরো ট্রান্সফরমারের, ধরো এই ইউজারদের ভিতর তোমার হচ্ছে ডাইভার্সিটি বের করতে হবে, তাহলে আমার ম্যাক্সিমাম কোনটা নিতে হবে? ট্রান্সফরমারেরটা। ধরো এই দুইটা ট্রান্সফরমার মাঝখানে ডাইভার্সিটি বের করতে চাও, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড কোনটা নিতে হবে বলো তো? এই ফিডারেরটা। ধরো এই দুইটা ফিডারের মাঝখানে ডাইভার্সিটি বের করতে হবে, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড কোনটা নিতে হবে? সাবস্টেশনেরটা। ধরো দুটো সাবস্টেশনের মাঝখানে ডাইভার্সিটি বের করতে চাও, তাহলে ম্যাক্সিমাম ডিমান্ড কোনটা নিতে হবে বলো তো? পাওয়ার স্টেশনেরটা। ধরো এই সাবস্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে কি 100 মেগাওয়াট, এই সাবস্টেশনের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 200 মেগাওয়াট, আর এই পাওয়ার সিস্টেমের ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 300 মেগাওয়াট, সরি 250 মেগাওয়াট। তাহলে তোমার নিচে হবে কত বলো তো? 250, আর উপরে হবে কত? এই 100 এবং এই 200, দুইটার যোগফল। হ্যাঁ, মনে থাকবে? ইয়েস স্যার। ওকে, তোমাদের এখানে একটা আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি যদি ডিজাইন করতে চাও আসলে ভ্যালু গুলো কত কত ইউজ করবা তার একটা চার্ট আমি এখানে দিয়েছি, ঠিক আছে? এই চার্টটা তোমরা একটু দেখো, এখানে ভ্যালু গুলো দেওয়া আছে। ধরো তুমি হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল লাইটিং, সেটা যদি তোমার টোটাল ডিমান্ড যদি 0.4 কিলোতে কম হয় তাহলে ডিমান্ড ফ্যাক্টর হচ্ছে 1। তার মানে আসলে একটা জ্বালবে, একটা 0.4 কিলোর মানে আসলে দুইটা লাইট আছে, তার মানে জ্বললে দুইটা লাইটই সবসময় জ্বলতেছে। হ্যাঁ, আর যদি হাফ কিলোওয়াট যদি হয় তাহলে আমার ডাইভার্সিটি ফ্যাক্টর ধরি 0.6, মানে হাফ কিলোওয়াট। তোমার যদি টোটাল ধরো এখানে আমার হাফ কিলোওয়াট মানে মোটামুটি ধরো তোমার 5টা লাইট লাগানো সম্ভব, 5টা লাইটের ভিতরে আমরা ধরে নিচ্ছি 60%, মানে হচ্ছে তোমার 3টা লাইট জ্বলবে, 5টা লাইটই কখনো একসাথে জ্বলবে না আর কি। হ্যাঁ, এটা একটা কমন আর কি। আর তোমার যদি ইন্ডিভিজুয়াল ডিমান্ড যদি আমার ইয়ার উপরে হয়ে যায়, তোমার হচ্ছে 1 কিলোওয়াটের উপরে হয়, তখন কিন্তু আমরা ধরে নিই হচ্ছে কি আসলে অর্ধেক জ্বলে, অর্ধেক জ্বলবেই না। হ্যাঁ, ওকে।
হ্যালো। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর, এখানে বাকি ডিমান্ড ফ্যাক্টর গুলো দেওয়া আছে আর কি। হ্যাঁ, ধর তোমার ইন্ডাস্ট্রিতে, আমরা ধরে নিচ্ছি ইন্ডাস্ট্রিতে মোটামুটি সব একসাথে চলে, এই জন্য ইন্ডাস্ট্রিতে ডাইভার্সিটি ফ্যাক্টর খুব একটা বেশি না। এবার হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর দেখো, তোমার তোমার রেসিডেন্সিয়ালিটি মানে বাড়ি ঘরের জন্য তোমার যদি কাস্টমারদের ভিতর তোমাদের, তাহলে ডাইভার্সিটি যদি 3, অর্থাৎ তোমার বাসা বাড়িতে যদি 3 থেকে 4, অর্থাৎ তোমার বাসা বাড়িতে যদি সবার, ধরো তোমার বাসা বাড়িতে তোমার স্যাংশন লোড হচ্ছে 10 কিলোওয়াট, আরেকজনের স্যাংশন লোড হচ্ছে 10 কিলোওয়াট, এভাবে ধরো সবার স্যাংশন লোড যোগ করলে আসে 500। তোমার বাসা বাড়িতে যদি ইউজার থাকে হচ্ছে ধরো 100 জন, তাহলে তোমার নিচে সাবস্টেশনটা কি তুমি 500 বানাবা নাকি তার চেয়ে ছোট বানাবা বলো তো? আমার প্রশ্নটা বুঝতে পেরেছো? বড় ধরো বানাবো। তোমার বাসা বাড়ি, আমি এবার একটু বলি, তোমার বাসা বাড়িতে ধরো প্রত্যেকটা বাসার ম্যাক্সিমাম ডিমান্ড হচ্ছে 5 কিলোওয়াট, তোমার এরকম ফ্ল্যাট আছে 100টা, তাহলে টোটাল যোগ করলে কত হয় বলো তো? 5 × 100 কত হয়? 500 কিলোওয়াট। 100 কিলো। তাহলে নিচে যে সাবস্টেশন যেটা বানাবে সেটা 500 কিলোওয়াট বানাবে নাকি তার চেয়ে বড় বানাবে নাকি তার চেয়ে ছোট বানাবে? স্যার তার চেয়ে বড় বানাবো স্যার। কেন? স্যার কারণ লোডের চেয়ে বেশি হয়ে, লোড যদি স্যার আমার বেশি হয়ে যায় সাবস্টেশন থেকে, তাহলে তো স্যার অপারেট করতে পারবেন না। এই যে তোমাদের এতক্ষণ আমি গল্প বললাম না, তাহলে ওই ইউজার যে 100 জন ইউজার, তাদের নিজেদের ভিতরে কোনো ডাইভার্সিটি নেই। 100 জন ইউজার, ধরো আমি এখন এখানে ক্লাসে এসে লেকচার দিচ্ছি, তাহলে আমার ফ্ল্যাটে এখন কোনো ডিমান্ডই নেই। কিন্তু ধরো হচ্ছে কি, যে বাসা হচ্ছে বাচ্চারা স্কুল থেকে, তারা স্কুল থেকে অলরেডি আসছে, ওই বাসায় কিন্তু লাইট ফ্যান এখন সব চলছে। আবার আমি রাতে গিয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকি, কিন্তু যে বাসায় স্কুল গোয়িং কুইড আছে ওরা কিন্তু আগে ঘুমায় যাচ্ছে, তাই না? তার মানে আমার বাসা বাড়িতে সব যোগ করলে 500 কিলোওয়াট হইলো, ওই বাসা বাড়ি সবাই মিলে কখনো একটা টাইম 500 কিলোওয়াট নিচ্ছে না, কম নিবে, কম নিবে। সেই কমটা কত? সেই কমটা হচ্ছে এই চার্টে বলা আছে, সেটা হচ্ছে 3 থেকে 4, ডাইভার্সিটি 3 থেকে 4, অর্থাৎ তার মানে তোমার আমার যে 500 কিলোওয়াট হচ্ছে, তাকে তুমি 3 বা 4 দিয়ে ভাগ করলে ওইটাই হবে তোমার ওই ট্রান্সফারের ম্যাক্সিমাম ডিমান্ড, এর চেয়ে বেশি হবে না। তার মানে তোমার যদি 500 কিলোওয়াট হয়, তাহলে 500 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে বলো তো? 500 কে 3 দিয়ে ভাগ করলে কত আসে? 166। তার মানে তুমি হার্ডলি 200 কিলোওয়াট ইউজ করলে হবে, এর চেয়ে বড় সাবস্টেশন দরকার নাই। কিন্তু তুমি আজকে তোমার বাসায় গিয়ে দেখবা, তোমাদের বাসাটা হয় 100 কিলোওয়াট না হলে 200 কিলোওয়াট, এরকম সাইজের ট্রান্সফরমারই থাকার কথা আর কি টিপিক্যালি। এই বাসায় যদি তোমার এখানে ক্লাসে 40 জন আসো, 38 জনের বাসাতে দেখবা তোমার হচ্ছে গিয়ে সাবস্টেশন সাইজ হচ্ছে 100 বা 200, কিন্তু প্রতিটা বাসা তুমি যদি লোড যোগ করো 5 কিলো 5 কিলো, তাহলে দেখবো যোগফল চলে আসছে 400 500। কিন্তু এত বড় সাইজের আমি লাগাই না, কারণ আমি এই ডাইভার্সিটি ফ্যাক্টরটা আমি কনসিডার করি। বুঝা গেছে কথাটা? ইয়েস স্যার। ওকে, তাহলে ডাইভার্সিটি সিমিলারলি তোমার এটা ট্রান্সফর্মার বিলের ভিতরে ধরো তোমার হচ্ছে গিয়ে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে দেখলাম যে আচ্ছা ঠিক আছে, এই আমার এখানে 500 কিলোওয়াট আছে, যেন ট্রান্সফর্মার লাগাইছে 200 কিলোওয়াট, এই ট্রান্সফর্মার লাগাইছে 200 কিলোওয়াট, তাহলে এই ফিডারটা কি 400 কিলোওয়াটের লাগাবো নাকি একটু কম লাগাবো? ধরো এই ট্রান্সফর্মার 200 কিলোওয়াট, এই ট্রান্সফর্মার 200 কিলো, ধরো এই ট্রান্সফর্মার রেটিং হচ্ছে 200, আরো কম লাগাবো স্যার। কম এটাও লাগানো ধরো লাগবে 200, স্যার। তাহলে কম লাগাবো। তার মানে এই দুইটা মাঝখানে ডাইভার্সিটি আছে, সেটা কম, কত কম লাগাবা এখানে কিন্তু বলা আছে, সরি, এই যে এখানে দেখো, এখানে বলা আছে, পরের স্লাইডে বলা আছে। এই দেখো ট্রান্সফর্মার মাঝখানে রেশিওটা কত বলতো? 1.3। তার মানে এই ফিডার হচ্ছে 200 200 যোগ করলে কত আসে বলতো? 200 200 যোগ করলে কত হয়? 400। এই ফিডার রিডিং হবে 400 বা 1.3, 400 বা 1.3 কত আসে বলতো? 307। মানে মোটামুটি এই ফিডারটা 300 লাগালেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই ফিডারের সাইজ কত হতে পারে বলতো? 300। তাহলে আমি শুরু করছিলাম কত? এখানে 500 দিয়ে, 500 জন আমি লাগাইছি কত? 200। আবার 200 200 যোগ করলে কত হয় বলতো? 400। 400 জন আমি লাগাইছি কত বলতো? 300। সিমিলারলি ধরো এটাও 300, এই পাশে ফিডারও 300। হ্যাঁ, ধরো এই পাশেও 300, তাহলে এই পাওয়ার স্টেশন কি 600 লাগাবো নাকি 800 লাগাবো বলো তো? পাওয়ার স্টেশন সাইজ কি 600 কিলোওয়াট ধরবো? এটার জন্য আমি এই চার্টে ফেরত যাবো। দেখো এই চার্টে বলা আছে, এই চার্টে বলা আছে বলতে বিটুইন সাবস্টেশন হচ্ছে কত বলতো? 1 পয়েন্ট, সাবস্টেশনের ভিতরে ডাইভার্সিটি হচ্ছে কত? 1.1। ওয়ান। আচ্ছা 1 পয়েন্ট, তাহলে এখন তুমি এই যে 200 200 যোগ করলে কত, 300 300 যোগ করলে কত হয় বলো তো? 600। তাহলে তুমি এই সাবস্টেশনটা কিন্তু তোমার 600 বানানোর দরকার নেই, তুমি বানাবো কত? 600 ভাগ 1.1। 545। 550 মতো লাগে স্যার। হ্যাঁ 550, তার মানে তোমার 50 কিলোওয়াট কমে আসলো। 50 কিলোওয়াট কিন্তু ভালোই দাম, 50 কিলোওয়াটে তুমি ভালোই সেভ করতেছো। হ্যাঁ, এবং তুমি শুরুর দিকে হিসাব করো, তুমি যদি এখানে 500 করে দিতে, তাহলে এই এটা সাইজ হতো 500 500 কত? 500, 500 500 1000, 1000-এর জন্য এখানে আমার ফিডার হইতো 1000, 1000 যোগ করলে কত হতো বলতো? 2000। তার মানে তুমি যদি, আমি কোনো ডাইভার্সিটি ফ্যাক্টর না ধরতাম, এই পাওয়ার সাইজ আমার বানানো লাগতো কত বলতো? 2000।
সে জায়গায় আমি বানাচ্ছি কত, 545। হ্যাঁ, তার মানে 4 ভাগের 1 ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমাদের হচ্ছে ডাইভার্সিটি ফ্যাক্টর গুলো মনে রাখতে হবে এবং সেটা কনসিডার করতে হবে। আমি মনে হয় তোমাদের বুঝাইতে পেরেছি না, আমি শিওর না ডাইভার্সিটি ফ্যাক্টর কি জিনিস এবং সেটার ইউজ কি। হ্যাঁ, এইখানে একটা ম্যাথ আছে, আমি ওই সেকশনটা বাড়ি কাজ দিছিলাম, তোমাদের আর বাড়ি কাজ দিচ্ছি না, তোমরা এই ম্যাথটা একটু স্ন্যাপশট নিয়ে নাও। এই ম্যাথটা করে আমাকে একটু মেল করবা তোমরা, হ্যাঁ, আজকেই। স্ন্যাপশট নিতে পেরেছো? হ্যালো, জি স্যার, পারছি। দেখি এটা চ্যাটে দেওয়া যায় কিনা, তো আমি তো চ্যাটে পেস্ট করে দিচ্ছি। আমি এটা চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, আমি তো তোমরা দেখতে পাবা। আচ্ছা, এবার হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট, সেটা ফুল ইউজ হয়েছে কি হয় নাই। ধরো একটা পাওয়ার স্টেশন, সেটা তুমি সারা জীবন বসে রাখতেছো নাকি হচ্ছে তুমি এটা ঠিক মতো ইউজ করতেছো, সেটা বোঝার জন্য আমরা কিছু ফ্যাক্টর ডিফাইন করি। যেমন আমরা ইদানিং পাওয়ার প্ল্যান্টে আমরা একটা পেপারে প্রায় আলোচনা শুনবা যে হচ্ছে পাওয়ার প্ল্যান্ট গুলার ক্যাপাসিটি ফ্যাক্টর অনেক কম, ক্যাপাসিটি ফ্যাক্টর অনেক কম। এই কথাটা শুনছো কেউ? হ্যালো, না স্যার, এটা শুনি হ্যালো। নাই স্যার। না স্যার, না, এমন। ইদানিং আচ্ছা আচ্ছা, তুমি দেখবে পেপারে, তোমরা যদি পড়ে পাওয়ার সিস্টেম নিয়ে লোক যে বলেছে কি অনেক বেশি ক্যাপাসিটি ফ্যাক্টর দিতে হচ্ছে। আমাদের অনেক পাওয়ার প্ল্যান্ট আছে কিন্তু পাওয়ার প্ল্যান্ট গুলা তোমার হচ্ছে গিয়ে ঠিক মতো চালানো হয় না, এগুলো ক্যাপাসিটি ফ্যাক্টর অনেক কম। তো এটা হচ্ছে কেপিআই, ক্যাপাসিটি ফ্যাক্টর কি, এটা আমরা একটু পরে দেখবো আর কি। হ্যাঁ, তো এরকম পাওয়ার প্ল্যান্টে একটা পাওয়ার প্ল্যান্ট কি পরিমাণ ইউটিলাইজেশন হচ্ছে, সেটার জন্য আমরা কিছু ডিফাইন করি, কিছু প্যারামিটার ডিফাইন করি আর কি। হ্যাঁ, এর ভিতরে একটা প্যারামিটার হচ্ছে লোড ফ্যাক্টর। লোড ফ্যাক্টরটা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে এভারেজ লোড ডিভাইড বাই ম্যাক্সিমাম ডিভাইড। এভারেজ লোড কি জিনিস? ধরো একটা পাওয়ার প্ল্যান্ট আজকে সারাদিন আমি চালাচ্ছি, সকালবেলা আমার যেমন প্ল্যান্টে চাহিদা ছিল না, তখন আমি 10 মেগাওয়াটে চালাইছি, দুপুরে চালাইছি 20 মেগাওয়াটে, তোমার হচ্ছে সন্ধ্যায় চালাইছি 30 মেগাওয়াটে, রাতে চালাইছি 100 মেগাওয়াটে, আবার সকালে গিয়ে আবার 10 মেগাওয়াট। তাহলে তোমার একটা এভারেজ বিভিন্ন সময় বিভিন্ন লোড আছে না, সেই পুরো লোডটাকে তুমি যদি যোগ করে সময় দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে কি বলতো, এভারেজ লোড। ধরো 12 ঘন্টা চলছে হচ্ছে তোমার 20 মেগাওয়াটে, 12 ঘন্টা চলছে 10 মেগাওয়াট, তাহলে এভারেজ লোড কত হবে বলো তো? হ্যালো, আমার প্রশ্ন বুঝতে পেরেছো তোমরা? ইয়েস হ্যালো, স্যার। স্যার একটা 16 পাওয়ার করেছে, প্ল্যান্ট 16। একটা পাওয়ার প্ল্যান্ট 10 ঘন্টা চলছে হচ্ছে তোমার 20 মেগাওয়াটে, আর 10 ঘন্টা চলছে কত মেগাওয়াটে বলছি আমরা? স্যার 12, 12। 12, তাহলে এভারেজ করলে কত আসে? 16। এখন ধরো স্যার আমার একটা পাওয়ার প্ল্যান্ট 20 ঘন্টা চলছে হচ্ছে তোমার 20 মেগাওয়াটে, আর মাত্র 4 ঘন্টা চলছে 10 মেগাওয়াটে, তাহলে এভারেজ পাওয়ার কত আসে বলো তো? 20 ঘন্টা যদি চলে হচ্ছে তোমার 20 মেগাওয়াটে, আর 4 ঘন্টা চললে হচ্ছে গিয়ে 10 মেগাওয়াটে, তাহলে এভারেজ কত আসে? কিভাবে হিসাব করবো বলো তো? স্যার পার আওয়ার হিসাব করে যোগ 4.5। করে দিলে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, তারপরে মানে 20 × 20 প্লাস হচ্ছে কত বলতো, 4 × 10, এই দুটো যোগ করার পরে 24 দিয়ে ভাগ করব, তাই তো নাকি? 18.33 মেগাওয়াট। 18.33 এক্স্যাক্টলি, এরকমই কিছু একটা আসে আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার এভারেজ লোড। আর ম্যাক্সিমাম ডিমান্ড কত বলতো? ম্যাক্সিমাম ডিমান্ড কত এই পাওয়ার প্ল্যান্টের? ম্যাক্সিমাম ডিমান্ড কত? সবচেয়ে বেশি লোড কখন নিছে, কত নিছে বলতো? সবচেয়ে বেশি লোড কত নিছে? 20 মেগাওয়াট না? 20 মেগাওয়াট। 20 মেগাওয়াট, তাহলে তোমার হচ্ছে গিয়ে এই দুইটা রেশিওটাকে আমরা বলি হচ্ছে লোড ফ্যাক্টর। তাহলে লোড ফ্যাক্টর ডেফিনিশন কি বলতো? উপরে এভারেজ লোড, নিচে কি বলতো, ম্যাক্সিমাম ডিমান্ড। হ্যাঁ, মনে থাকবে? Yes, sir. ওকে, নেক্সট, ক্যাপাসিটি ফ্যাক্টর। ক্যাপাসিটি ফ্যাক্টর মানে হচ্ছে তোমার একটা পাওয়ার প্ল্যান্ট, ধরো একটা 10 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট, এটা যদি সারা বছর চলে, এটা কি পরিমাণ এনার্জি প্রডিউস করবে বের করো তো? হ্যালো, 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 তুমি কি আমার জি কথা স্যার। শুনতে পাচ্ছ? স্যার, জি স্যার। আচ্ছা, আমার প্রশ্নটা বুঝছো, একটা 10 মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট যদি সারা বছর চলে, তাহলে কি পরিমাণ এনার্জি প্রডিউস করবে? 10 × একটা বছরে যত ঘন্টা আছে, একটা বছরের ঘন্টা আছে কত বলতো? 8760 ঘন্টা। তাহলে 10কে 8760 দিয়ে যদি গুণ করো, তাহলে যত হবে এত মেগাওয়াট আওয়ার, এত এত মেগাওয়াট আওয়ার সে এনার্জি প্রডিউস করতে হবে, তাই না? তাই তো নাকি? তার মানে এটা কত আসে বলতো? 80,000, সরি 87,600, 87,600 মেগাওয়াট আওয়ার সে প্রডিউস করতে পারবে।
ওকে, একটা পাওয়ার প্ল্যান্ট যদি ফুল লোডে চলে, আর ধরো পাওয়ার প্ল্যান্টের অ্যাভারেজ লোড ছিল হচ্ছে 6 মেগাওয়াট, তাহলে সে কি পরিমাণে এনার্জি প্রডিউস করছে বলো তো? হ্যালো, এই আমার কথা কি শোনা যায়? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, এই জিনিসটা একটু বলো তো আমারে। এই যে একটা পাওয়ার প্ল্যান্ট ধরো হচ্ছে তোমার, এটা আমার লাস্ট টপিক, এই স্লাইডটা পরে আমার শেষ, আর কি আর কিছু নাই আপাতত আজকের জন্য। তোমাদের হচ্ছে গিয়ে ধরো একটা পাওয়ার প্ল্যান্ট হচ্ছে গিয়ে চলতেছে হচ্ছে গিয়ে 5 মেগাওয়াট অ্যাভারেজ লোডে, সারা বছর চললে সে কি পরিমাণ এনার্জি প্রডিউস করবে বলো? 43,800 মেগাওয়াট স্যার। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিকই আছে। এটা কি করছো তুমি বলো তো? 5 কে পুরো বছরের ঘন্টা দিয়ে গুণ করছো, তাই না? স্যার স্যার ওকে, আর সারা বছর আর চললে এমনি যদি ফুল লোডে চলতো তাহলে কত হইতে বলো তো? 87,600, তাই না? হুম, এই দুইটা রেশিও, এটাকে বলা হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর। তার মানে ক্যাপাসিটি ফ্যাক্টর কি বলতো? সারা বছর কি পরিমাণ কিলোওয়াট আওয়ার প্রডিউস করছে। আচ্ছা, আমি একটু স্লাইডটা শেয়ার করি। ক্যাপাসিটি ফ্যাক্টর কি বলতো? এই যে নিচের ডিভিশন, সারা বছরে সে কি পরিমাণ কিলোওয়াট আওয়ার প্রডিউস করেছে, আর যদি প্ল্যান্ট ফুল ক্যাপাসিটিতে চলতো তাহলে কি পরিমাণ প্রডিউস করতো, দুটো রেশিও, এটাকে বলা হচ্ছে ক্যাপাসিটি ফ্যাক্টর। হ্যাঁ, ঠিক আছে। এটা এত কিছু না করে তুমি পুরো বছরে এভারেজ লোড, সেটাকে তুমি যদি প্ল্যান্টের ক্যাপাসিটি, ধরো প্ল্যান্টের এভারেজ লোড হচ্ছে কত বলতো? 6, আর প্ল্যান্টের ক্যাপাসিটি কত বলেছি? 10। তাহলে 6 বা 10 করলে একই রেজাল্টই পাবো, তাই না? কারণ আমি দুই পারি 8,760 দিয়ে গুণ করছি, তাহলে গুণ না করলেও তো উপর নিচে কাটা যেত না। তাহলে এটা একটা ডেফিনেশন আর কি। হ্যাঁ, তাহলে ক্যাপাসিটি একটা ডেফিনেশন কি বলতো? এভারেজ লোড, নিচে হচ্ছে প্ল্যান্ট ক্যাপাসিটি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি মোটামুটি আলোচনা আর কি আজকে। হ্যাঁ, আমরা কালকে 9:30টায় শুরু করব, তখন আমরা এখানে একটা মাত্র স্লাইড আছে, এটা হয়তো শেষ করবো, আর নতুন একটা টপিক পড়াবো আর কি, ঠিক আছে? স্যার জি স্যার। স্লাইডটা কাইন্ডলি ক্লিয়ারকে দিয়ে দিবেন। হ্যাঁ, আমি স্লাইডটা শেয়ার করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।